শুভ সন্ধ্যা সকলকে। আমি নওশিন জাহান তাকিয়া তাকিয়ার সাথে 30 মিনিটে আরো একবার সকলকে স্বাগত জানাচ্ছি। আসলে লাল সবুজ সোসাইটিতে আমরা সবসময় দেখতে পাই ভলান্টিয়াররা দ্রুত ছোটাছুটি করছেন বিভিন্ন কাজে। তাদের এই ব্যস্ত ছোটাছুটির পিছনের গল্পটা কখনোই শোনা হয় না। আর এই ভলান্টিয়ারদের নিজেদের জীবনের অভিজ্ঞতা, প্রত্যেকটা প্রজেক্টের পিছনের গল্প শোনার জন্যই তাকিয়ার সাথে 30 মিনিট। তো তাকিয়ার সাথে 30 মিনিটে আমাদের আজকের অতিথি রয়েছেন লাল সবুজ সোসাইটি নারায়ণগঞ্জ টিমের সহ সভাপতি তোফাজুল ভাইয়া। চলে যাচ্ছি তোফাজুল ভাইয়ার কাছে। হ্যালো হ্যালো তাকিয়া ভাইয়া। আপু। হ্যালো, কেমন আছেন? জি ভাইয়া, বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি আপু। তো তোফাজুল ভাইয়া, প্রথমেই শুনে নিতে চাচ্ছি তুমি কি করতে ভালোবাসো, কোথায় বেড়ে উঠেছো, এবং এখন সারাদিন কি করে কাটছে দিন। আম, আমার বেড়ে ওঠাটা হলো নারায়ণগঞ্জেই। আর আমি আসলে ট্রাভেল করতে ভালোবাসি, আর হলো স্বেচ্ছাসেবী কাজের সাথে যুক্ত হয়ে নিজেকে স্বেচ্ছাশ্রমে যুক্ত রাখতে পছন্দ করি। আর এখন বর্তমানে যেহেতু বন্যা একটা পরিস্থিতি চলতেছে, এখন আসলে কিভাবে বন্যা পরিস্থিতিতে আমরা মানুষের সাহায্য করতে পারি সেটা নিয়ে ভাবনা চলতেছে। আর হলো আমার নারায়ণগঞ্জে আমাদের প্ল্যানিং আছে 1,000টা গাছ লাগানোর। সেটা নিয়ে হলো প্ল্যান করতেছি। জি ভাইয়া, বেশ ভালো লাগলো। ট্রাভেলিং করতে ভালোবাসেন, সাইক্লিং করতেও ভালোবাসেন বলে শুনেছি। হ্যাঁ, হ্যাঁ। জি। তো লাল সবুজ সোসাইটিতে যদি ফিরে আসি আবারও, যেহেতু লাল সবুজ সোসাইটির মাধ্যমে আজ তোফাজুল ভাইয়ার সঙ্গে আমার আড্ডা দেওয়ার সুযোগটা হয়েছে, তো লাল সবুজ সোসাইটির এই পরিবারে যুক্ত হওয়ার গল্পটা শুনতে চাই। লাল সবুজ সাথে আমার যুক্ত হয়েছে এক কোভিডের আগে, মানে 2020 সালের দিকে। তখন মানে কিভাবে যুক্ত হলাম আমি নিজে জানি না। আমার কিছু বন্ধু ছিল, তারা লাল সবুজ সাথীতে কাজ করতো, তাদের সাথেই হঠাৎ করে লাল সবুজ সাথীতে আসা। এবং আমার প্রথম কার্যক্রম ছিল হলো আমাদের নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জে। আমরা তখন হলো তখনও বন্যা পরিস্থিতি ছিল। আমরা তখন মুন্সিগঞ্জে আমরা ত্রাণ বিতরণ করতে যাই, সেই থেকে হলো আমার লাল সবুজ সোসাইটির সাথে যুক্ত হওয়া, আর এই পর্যন্ত এখনো আছি প্রায় 4 বছরের বেশি সময় ধরে। তো বেশ অনেকটা সময় ধরে লাল সবুজ সোসাইটির সঙ্গে আছো তো, এত বছরে কি মনে হয়েছে লাল সবুজ সোসাইটির কারণে কি কোনো ইতিবাচক পরিবর্তন এসেছে তোমার জীবনে? হ্যাঁ, আমার আহ, জীবনে লাল সবুজ সোসাইটির ইম্প্যাক্টটা অনেক বেশি। আমার হলো লিডারশিপের দক্ষতা বৃদ্ধি করার পিছনে লাল সবুজ সোসাইটির অবদান অনেক। আর এছাড়াও আমি এখন যে আমাকে নিজেকে চিনতে পারি যে আমি কি কি করতে পারি, কি কি করতে পারি না, আমি কিভাবে এগিয়ে যাব, সেসব প্ল্যানগুলো সাজানোর জন্য লাল সবুজ সোসাইটির অবদান আমার অনেক আমার পিছনে। তো লাল সবুজ সোসাইটিতে তো আমরা সকলে পরিবারের মতো, আর তুমি নিজেও 4 বছর ধরে লাল সবুজ সোসাইটির সঙ্গে যুক্ত আছো। তো চেনা জানার পরিধিটা অনেক বেশি, এই পরিবারের পরিধিটাও অনেক বেশি। তো লাল সবুজ সোসাইটির এই পরিবারের সদস্যরা সহকর্মী হিসেবে কেমন? হুম, আসলে শুরু থেকেই আমার লাল সবুজ সোসাইটির যে পরিবারটা আমার অনেক পছন্দ। কারণ আমি লাল সবুজ সোসাইটির অনেকগুলো জেলার সাথে কানেক্টেড, বা লাল সবুজ সোসাইটির ন্যাশনাল যারা আছে তাদের সাথে খুব ভালোভাবে কানেক্ট। আমি যতটুকু দেখেছি, সবাই খুব সহজেই সবাইকে আপন করে নিতে চায়। মানে তারা সাথে যোগাযোগ করার পর বা তাদের সাথে মেশার পর কখনো মনেই হবে না যে আজকে এই প্রথম, এরকম ভাবে আপন করে নিয়েছে তারা। আর সবসময় আমাদের যে এই বন্ডিংটা আমার মনে হয় না কেউ ভাঙতে পারবে। আর এই ছিল। তো নিজের সহকর্মীদের জন্য কি কিছু বলতে চাও আজকে লাইভে? আমি বলতে চাই যে ভাইয়া, আহ, সংগঠনের কাজটা আসলে একটু কঠিন, কিন্তু দেখা যাবে যে আমরা যে করতে যাই কোনো সমস্যা পড়লে অবশ্যই সিনিয়রদের হেল্প নিতে হবে। আর আমার মনে হয় যে আমরা যদি নিজে একে অপরকে সহযোগিতা করি, আমরা বন্ডিংটা আরো বেশি দৃঢ় হবে, আর লাল সবুজ পথ চলা আরো বেশি এগিয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া। আজকে লাইভে এখন আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য প্রতিদিনের মতো আমি আজও আবার বলে নিচ্ছি, তাকিয়ার সাথে 30 মিনিটের প্রতি পর্বের শেষেই থাকে কুইজ আপনাদের জন্য। এবং সেই কুইজের সঠিক উত্তর যিনি সবার আগে দিতে পারবেন তার জন্য লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে উপহার থাকে। আর এই কুইজটি কি থেকে হয়? আমাদের প্রতিদিনের লাইভে অতিথির সঙ্গে আমার কথোপকথনের ভিতর থেকে কোনো একটি প্রশ্ন দর্শককে আমি করি, এবং সেই প্রশ্নের সঠিক উত্তর যে সবার আগে দিতে পারবেন তিনিই হয়ে যাবেন কুইজের বিজয়ী।
তাই দেখতে থাকুন লাইভটি। চলে যাচ্ছি আবারও তোফাজুল ভাইয়ের কাছে। তোফাজুল ভাইয়া, আমরা আসলে অনেক সময় দেখি যে যারা আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করি, বেশিরভাগ সময় আমাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে কেন করছো এগুলো? তোমাদের তো চাকরি তো না এটা, কেন এত দৌড়াদৌড়ি করছো, কেন এত ছোটাছুটি করছো? তো কি মনে হয়, কেউ যখন প্রশ্ন করে যে স্বেচ্ছাসেবী কাজকর্ম কেন করছো, তো তখন তাকে কি উত্তর দাও? শুরু থেকে আমি আসলে অনেকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। আর আমার একটাই উত্তর ছিল সবসময়, যে আমি আমার নিজের আত্মতৃপ্তির জন্য স্বেচ্ছাসেবী কাজ করি। আমি যাতে নিজেকে ভালো রাখতে পারি সেই জন্য করি কাজটা। আর আমার মনে হয় না যদি একবার কেউ এই স্বেচ্ছাসেবী কাজের আনন্দটা পেয়ে যায়, সে কখনো এটা ছাড়তে পারে না আসলে। তোমার কি মনে হয় কেন সবার এই ধরনের স্বেচ্ছাসেবী কাজকর্ম করা উচিত? প্রথমত আমি মনে করি স্বেচ্ছাসেবী কাজ একমাত্রই পারে আমাকে একদম জুনিয়র থেকে ক্যাপাবল তৈরি করা। কারণ দেখা যায় যে একটা সময় আমাদের জব সেক্টরে সবাই মোটামুটি যাওয়া লাগে, কিন্তু আসলে কিভাবে নিজেকে তৈরি করব, নিজের দক্ষতা কিভাবে বৃদ্ধি করব, আর নিজেকে চেনার জন্য আসলে স্বেচ্ছাসেবী কাজটা সবচেয়ে বেশি দরকারি। যে আমি কাজ করলে আমি কতটুকু ক্যাপাবল সেটা আমি জানতে পারবো, বুঝতে পারবো এবং শিখতে পারবো। আর সিনিয়র ভাইয়েরা তো আছেই, তাদের থেকে অনেক অনেক কিছু শেখা যায়। এই জন্য সবারই আসলে উচিত লাইফে অন্তত 2 বছর স্বেচ্ছাসেবী কাজ যুক্ত হওয়া। আমাদের একটি কমেন্ট এসেছে, রিয়াসাত আজিম হৃদয় ভাইয়া লিখেছেন লিডার। তো লিডার থেকে একটি কথা আসে, তোফাজ্জল ভাইয়া বলেছো যে তুমি মানুষকে শেখাতে বেশ ভালোবাসো। তুমি এই জন্য ট্রেনিং সেক্টরটা নিয়ে অনেক কাজ করতে চাও, যে তুমি নিজেও নতুন নতুন জিনিস অনেক শিখতে ভালোবাসো, মানুষকে শেখাতেও ভালোবাসো। তো তোমার কি মনে হচ্ছে অ্যাজ এ লিডার তুমি কেমন? আহ, আমি লিডার হিসেবে কেমন সেটা আমার সহকর্মীরাই ভালো জানে। আহ, আমি সবসময় চাই যে আমি যতটুকু জানি ততটুকু যাতে আমার অন্যরা শিখে এবং আমার চেয়ে ভালো লিডার তারা হতে পারে। আর আমি আমার প্ল্যান, যে আমি নারায়ণগঞ্জ থেকে আমি আছি, আমার মতো আমি অন্তত 10 জন লিডার তৈরি করে দিয়ে যাবো যাতে তারা লাল সবুজের হাল ধরতে পারে। বেশ সুন্দর কথা, যে শুধু নিজে নয়, আরো 10 জন লিডার আমি তৈরি করে দিয়ে যাব। তো ভাইয়া, তুমি যেহেতু বলেছো যে নতুন নতুন জিনিস শিখতে ভালোবাসো, যদি তোমাকে একটা লিস্ট করতে বলা হয় যে এই বছরের নতুন, তাহলে কি কি শিখেছো, কি কি ইনক্লুড হবে সেই লিস্টে? এই বছর আমার লিস্টে ইনক্লুড হবে, আমি একটা সফট স্কিল বা নিজের দক্ষতা বৃদ্ধি করার জন্য একটা প্রশিক্ষণ নিয়েছিলাম। আর হলো এই লাস্ট শুক্রবার হলো একটা প্রশিক্ষণ নিয়ে আসলাম, সেটা হলো যে এখন তো বাংলাদেশের দুর্যোগের বিষয়টা বেশি দেখা দিচ্ছে। তখন হলো যে নেটওয়ার্ক সিস্টেমটা একবার ডাউন হয়ে যায়। তো আমরা কিভাবে তখন একটা রেডিও নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করতে পারবো, অস্থায়ী রেডিও নেটওয়ার্কে যুক্ত করতে পারবো, সেই বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি। আর ইচ্ছা আছে এটা নিয়ে কাজ করে অন্যদেরকে শেখানো, যাতে আসলে কখনো বিপদে পড়ে গেলে যাতে আমরা কাটিয়ে উঠতে পারি, অন্তত যোগাযোগ ব্যবস্থাটা ঠিক রাখতে পারি। তো এই মুহূর্তে যদি তোমাকে বলা হয় যে নিজের উপরে আত্মবিশ্বাস কতটুকু আছে, যে তুমি কি কি মানুষকে শেখাতে পারবে, ভালোভাবে শেখাতে পারবে বলে তোমার মনে হয়? আহ, সত্যি বলতে আমি হলো আমার যতটুকু মনে হয় আমি মোটামুটি অনেকগুলো বিষয়ই পারদর্শী আর এমনি শেখাতে পারবো। এর ভিতরে একটা বলি, আমরা হলো নারায়ণগঞ্জে কোভিডের পর সাইকেল ট্রেনিং আয়োজন করেছিলাম। মানে নারায়ণগঞ্জে হয়তো আমরা প্রথম সেটা। আহ, আমরা টার্গেট নিয়েছিলাম যে 10 জনকে শিখাবো, কিন্তু আমরা দেখলাম যে আমরা অল্পতে শিখাতে পারছি। তারপর দেখলাম আমরা 10 জন থেকে আমাদের লিস্টটা বড় হয়ে গেল 30 জনে। তা আমরা হলো সাকসেসফুলি ভাবে 30 জন মেয়েকে সাইকেল শিখিয়েছি। এর ভিতরে আমার পরিচিত কয়েকজন মানে কথা হয়, তারা হলো 20 জনে এখন নিজেরা সাইকেল কিনে নিজেরা ইউজ করে চালায়। আর লিডারশিপের বিষয়টা আমি শেখাতে পারবো। আর হলো ট্রেনিং ডিপার্টমেন্টটা বিষয় আসবে আছে, আমার একটা লিস্টেড করা নাই সেই জন্য বলতে পারছি না আর কি। জি জি ভাইয়া। তো রোকেয়া আমান আপু লিখেছেন, আমিও লিডার হতে চাই ভাইয়া। তো সেখান থেকে যদি প্রশ্ন করি, তোমার কি মনে হয় একজন লিডারের মধ্যে কি কি গুণ থাকা উচিত? আহ, একজন লিডারের মধ্যে সবচেয়ে বড় বিষয় রাখতে হবে, সে হতে হবে সৎ। আমি যেটা পারি সেটাকে আমি পারি বলতে হবে, আর যেটা পারি না সেটাকে অবশ্যই স্বীকার করতে হবে যে আমি পারি না। এটা হলো আমার মনে হয় লিডার একটা আদর্শ গুণ। যদি আমি বুঝতে পারি যে আমি আমার দ্বারা এই কাজটা সম্ভব না বা আমার এই ভুলগুলো আছে, তখনই আমি একজন ভালো লিডার হতে পারবো।
নিজে যা পারি তা আত্মবিশ্বাসের সঙ্গে রাখা, আর নিজে যা পারি না সেটা স্বীকার করে নাও যে আমি এটা পারি না, কিন্তু আমি শিখে নেব, এরকম হ্যাঁ। একটা মনোভাব রাখা একজন লিডারের উচিত। তো এবার আবার তোফাজ্জল ভাইয়ার ব্যক্তিগত জীবনে চলে যাচ্ছি। ভাইয়ার একটি সুন্দর বাগান আছে বলে আমি জানি, ছাদ আর বাগান। তো এই বাগানে কি কি গাছ আছে? আমার বাগানটা আসলে ছোট্ট, একদম একদম ছোট, মানে নিজের শখ থেকেই করা। সেখানে কিছু ফুল গাছ আছে, আহ, কিছু ফল গাছ আছে। আর এমনিতে হলো আমরা মানে আমার গাছের প্রতি যে মায়া থেকে আমরা হলো নারায়ণগঞ্জে গাছ বিতরণ শুরু করেছিলাম। প্রথম অবস্থায় আমরা হলো মানুষের বাসায় বাসায় যেয়ে গাছ দিতাম, এটা আমার তো অনেক ভালো লাগতো। মানুষও অনেক মানে এক এক কথায় যে টানাটানি করে নিয়ে যেত আমার যে গাছ। তো সেই সূচনা থেকে আমরা নারায়ণগঞ্জে 393টি গাছ লাগিয়েছি। আমার প্ল্যান হলো আমরা 1000 গাছ লাগাবো নারায়ণগঞ্জের মধ্যে টোটাল। তো ধরো আমি এই মুহূর্তে একটি ছাদ বাগান শুরু করতে চাচ্ছি, আমার জন্য তোমার উপদেশ কি হবে? ছাদ বাগানের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে দরকারি যে উপাদান হলো মাটি প্রস্তুত করা। একটা ভালো মাটি যদি আমরা প্রস্তুত করতে না পারি, তাহলে কখনোই একটা ছাদ বাগান পরিপূর্ণ হয় না। আর এই মাটির জন্যই হলো গাছগুলো বেশি মারা যায়। আর গাছ হলো আপনি তোমার পছন্দ অনুযায়ী, যে তুমি ইনডোরে গাছ লাগাবা মানে ছায়ার ভিতরে লাগাবা নাকি রোদে রাখবে, সে অনুযায়ী গাছগুলো চয়েস করতে পারো। তার জন্য যে আমাদের পরামর্শ চাও সেটাও আমি দিতে পারবো, সমস্যা নেই সেটা। তো দেখা যায় ছাদ বাগানে সব ধরনের গাছ হয় না, তো কি কি ধরনের গাছ ছাদ বাগানে লাগালে সেটা বেশ বাড়বে? এটা ফুল গাছের মধ্যে না ফল গাছের মধ্যে? ফুল ফল যে কোনো ধরনের হতে পারে। ফুল গাছের মধ্যে আসলে আমি ছাদ বাগানে আমার মনে হয় ফুল গাছ খুব কম লাগানোই উচিত। বারান্দার জন্য গাছটা পারফেক্ট। আর ছাদ বাগানের ক্ষেত্রে কিছু কিছু মানে গুটি কলম করা গাছগুলো আছে, যেমন পেয়ারা গাছ আছে, মালটা আছে, কমলা আছে। আমাদের নারায়ণগঞ্জে একজন নারায়ণগঞ্জ কলেজে একজন শিক্ষক, উনি ওনার ছাদে প্রায় 2000 ধরনের গাছ লাগিয়েছে। তা মানে গাছের যত্ন নিতে পারলে আমার মনে হয় যে ছাদের সব গাছই বাঁচবে। কিন্তু ছাদ বাগানে গাছে অতিরিক্ত যত্ন প্রয়োজন। আমরা সরাসরি মাটিতে যখন গাছ লাগাই, তখন দেখা যায় আমাদের অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়, কিন্তু ছাদ বাগানে অনেক যত্নের প্রয়োজন। ঠিকমতো পানি পাচ্ছে কিনা, পানির নিষ্কাশন হচ্ছে কিনা, মানে পানি বেশি দিলেও সমস্যা, পানি জমে থাকলেও কম দিলেও সমস্যা, এরকম একটা ব্যাপার। জি ভাইয়া, তো গাছ থেকে মনে পড়লো যে বলেছো নারায়ণগঞ্জে তোমরা 393টি গাছ তখন মানুষকে দিয়েছিলে, তো ওই সময়ের কোনো ঘটনা কি এখন আমাদের সঙ্গে শেয়ার করতে চাও? দেখা যায় যে গাছ দিতে গেলে মানে যে কোনো প্রজেক্টেই অনেক ধরনের স্মৃতি আমাদের মাথায় থাকে, তো সেরকম কোনো স্মৃতি কি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও? আচ্ছা, আমরা হলো মানে গাছ যে বিষয়টা থিমটা আসছে কোভিডের পর। মানে আমাদের সবাই তো হলো গাছ লাগায়, স্কুলে লাগায়, রাস্তা লাগায়। তা আমরা হলো ব্যতিক্রম প্ল্যান করেছি যে আমরা হলো মানুষকে গাছ হেঁটে হেঁটে দিয়ে আসবো বাসা পর্যন্ত, যারা ছাদ বাগান করে। তা আমরা হলো প্রথম দিন 100টা গাছ নিয়ে গেছি। অবাক করার বিষয় হলো 100টা গাছ আমাদের বিতরণ করতে সর্বোচ্চ 10 মিনিট সময় লেগেছে। মানে আমরা গাছ দিয়ে শেষ করতে পারতেছি না, মানুষ নিয়ে যাচ্ছে। আর বিষয়টা এমন হয়েছে যে একজন মানুষ যে 2টা 3টা গাছ নিচ্ছে এমন না, একজন মানুষ একটাই গাছ নিচ্ছে। আমরা বলে দিয়েছি যে এগুলাই আহ আপনার যদি ছাদ থাকে তাহলে নেন, না হলে কিন্তু হবে না। তো দেখা যাচ্ছে তারা এরকম ভাবে কথা বলে আমাদের থেকে নিয়ে গেছে। মানে এই জিনিসটা আমার অবাক লেগেছে, মানুষ মানে টানাটানি করে নিয়ে গেছে, কিন্তু আহ একটার বেশি করে 2টা নেয়নি। আর যাদের ছাদ আছে তারাই নিয়ে গেছে, এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। জি ভাইয়া, ধন্যবাদ। এবার একটু ভাইয়ার বিজনেস প্রমোট করি আমি। একটা কমেন্ট দেখে আমার মনে পড়লো, মনা আপু লিখেছেন, বস আপনার কাছ থেকে নেওয়া বইগুলোর সাথে লেখা কথাগুলো সুন্দর ছিল, যদিও রোকেয়া আমার আপু বলেছেন লেখাগুলো আপুর ছিল। তাও এখানে বইয়ের কথা যেহেতু এসেছে আমি বলি, তোফাজ্জল ভাইয়ার তোফাজ্জল ভাইয়ার একটি গ্রন্থ নিকুঞ্জ নামে একটি অনলাইন বুকশপ আছে। তো বইয়ের প্রতি ভালোবাসা থেকেই কি অনলাইন বুকশপটা খোলা? হ্যাঁ, আসলে বই থেকে ভালোবাসা থেকেই বুক শপটা খোলা। মানে বইয়ের কাছাকাছি থাকতে চাই সবসময়। গ্রন্থ নিকুঞ্জ নিয়ে কি কিছু বলতে চাও? গ্রন্থনিকুঞ্জ আমার তৈরি করার পিছনে একটা গল্প হলো যে আমরা বর্তমান সময়ে দেখতেছি যে বাচ্চারা হলো একাডেমিক বইয়ের ভিতরে সীমাবদ্ধ। তো আমরা চাচ্ছি যে বাচ্চারা যাতে একাডেমিক বই না, বাইরের বইগুলো পড়ে নিজের যোগ আরো বেশি ক্যাপাবল করার জন্য। আসলে বইয়ের কোনো বিকল্প নেই। আর আমার একটা প্ল্যান আছে যে আমরা প্রতিটা স্কুলে ছোট্ট একটা লাইব্রেরি করে দিব,
বাচ্চারা যাতে নির্দিষ্ট সময়ে একটা বই পড়ে, বাইরের বইগুলো পড়ে। এর পিছেও প্ল্যান আছে আমরা যে বই পড়ার জন্য তাদেরকে একটা সময় দিব, ১ ঘন্টা ০.৫ ঘন্টা, মানে স্কুলে পারমিশন নিয়ে। মানে পাঠক তৈরি করতে হবে। আমাদের মূল প্ল্যান হলো পাঠক তৈরি করব। যারা বই পড়তে হবে। আর এই মনোভাবটা ছোট থেকে না করলে বড় হয়ে আসলে বইয়ের প্রতি মনোযোগ ধরে রাখা পসিবল না। ছোটবেলা থেকে বই পড়ার অভ্যেসটা থাকলে দেখা যায় যে পরবর্তীতে আরো বেশি বই পড়া হয়, ছোটবেলা থেকে এই অভ্যেসটা গড়ে তুলতে হয়। হ্যাঁ, তো ভাইয়া, রোকেয়া আমার আপু জিজ্ঞেস করেছেন আমরা কি ডিসকাউন্ট পাবো ভাইয়া লাল সবুজের মেম্বার যারা আছি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পাবেন ডিসকাউন্ট। তাহলে তো ভাইয়ার গ্রন্থ নিকুঞ্জ থেকে বই নিতে হচ্ছে। হ্যাঁ, বিজনেস প্রমোট করার ব্যাপার থেকে আরো একটা কথা এখানে চলে আসে, ভাইয়ার একটা সুন্দর ইচ্ছা আছে, তিনি একটি ক্যাফে দিতে চান। তো এই ক্যাফে দেওয়ার চিন্তাটা কিভাবে আসলো? ক্যাফে দেওয়ার চিন্তাটা আসলে বই থেকেই। আমার প্ল্যানটা হলো যে আমরা একটা ক্যাফে দিব। ক্যাফেতে মানুষের যারা বই পড়তে চায় তাদের জন্য একটা সাইট থাকবে। মানুষ যাতে মানে নিজেকে সময় দিতে পারে, এরকম একটা সেক্টর করা। আর চা খাওয়া বা কফি খাওয়ার প্রতি সবার একটা ঝোঁক থাকে। আহ, চা চা খাওয়া, বই পড়া, মানে একটা অন্যরকম একটা ব্যাপার। আর হলো একটা নিরিবিলি পরিবেশ থাকবে, মানুষ বই পড়তেছে, চা খাচ্ছে, আমিও বই পড়তেছি, চা খাচ্ছি কাস্টমারের সাথে একসাথে। ব্যাপারটা অন্যরকম আসলে। তোমার ক্যাফের বিশেষত্ব কি হবে? বিশেষত ওই মানুষ নিজেকে সময় দিতে পারবে খুব বেশি, মানে কোনো ধরাবাঁধা নিয়ম থাকবে না যে ১ কাপ চা খেয়েছো, তুমি ১০ মিনিটে বেশি থাকতে পারবো না, এরকম নিয়ম থাকবে না। সে যতক্ষণ থাকতে চাবে, বই পড়তে চাবে, পারবে, কোনো সমস্যা থাকে না। ক্যাফেটা কি ভাইয়া নারায়ণগঞ্জে দিতে চাচ্ছ? এখনো ঠিক করিনি। এটা কোথায় দিলে ভালো হয় ভেবে চিন্তে তারপরে দেখবো। ঢাকায় দিও, তাহলে আমরা যারা আছি আমাদের নারায়ণগঞ্জ যেতে হবে না, ঢাকায় বসে আমরা একটু সময় কাটাতে পারবো তোমার ক্যাফেটিতে। ইনশাল্লাহ। অপেক্ষা অপেক্ষা করব তোফাজল ভাইয়ার ক্যাফের আমরা। তো তোমার আরো একটি শখ আছে বলে জানি, সাইক্লিং করা। তো এখন অব্দি সাইকেলে করে কি কোনো অ্যাডভেঞ্চারের সুযোগ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমরা তখন আমি ক্লাস 9-এ পড়ি। তখন হুট করে সিদ্ধান্ত হয় আমরা যে সাইকেল দিয়ে ট্যুর দিব। and কোথায় ট্যুর দিব সেটা এখনো ডিসাইড করা হয়নি। তারপর আমরা সকালে বের হয়ে গেছি যে কোথাও না কোথাও যাওয়া লাগবে। তখন আমরা সাইকেল চালিয়ে চালিয়ে কুমিল্লার কোটবাড়িয়া পর্যন্ত চলে গিয়েছিলাম। তখন হলো আমি তো আবার স্কাউটিং এর সাথে সংযুক্ত ছিলাম। তা আমাদের সাথে ছোট তাবুও ছিল। তা আমরা মোটামুটি মানে একটা প্ল্যানিং ছাড়াই সাইকেল চালিয়ে কুমিল্লা চলে যাওয়া, সেখানে ক্যাম্প করা, আবার ব্যাক করা, একটা অন্যরকম অ্যাডভেঞ্চার ছিল তখন। আমাদের সঙ্গে এখন বেশ কিছু দর্শক যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে লাইভটি দেখছেন ফয়েজ সাদ ভাইয়া, ফাওয়াদ সারুফ ভাইয়া এবং আরো অনেকে লাইভটি দেখছেন। তো ফয়েজ সাদ ভাইয়া লিখেছেন দায়িত্বশীল তোফাজ্জল হোসেন সাহেব, ভাইয়াকে দায়িত্বশীল বলেছেন তিনি। আর রোকে আমান আপু বলেছেন যে ভাইয়ার বাগান থেকে তিনি গাছ নিতে চান। হ্যাঁ, অবশ্যই দিব। ভাইয়া কি আপনার গাছ দিতে ইচ্ছুক? হ্যাঁ, আমি আসলে গাছ দেই। অনেক মানুষকে দিয়েছি। আর মানে গাছ দেওয়া নেওয়াটা অনেক বড় একটা বিষয়। একটা গাছ নিবো, একটা গাছ দিব অবশ্যই। এক্সচেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। জি ভাই। তো আবার তোফাজ্জল ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। তো আহ আমরা এই যে বিগত কয়েকদিন ধরে ভলান্টিয়াররা বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ দেওয়া, উদ্ধার কাজ সহ অনেক কিছুই করেছে লাল সবুজ থেকে। তো এখন বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এই বন্যা পরবর্তী সময় পুনর্বাসন নিয়ে মানুষজন বেশি ভাবছে, তো পুনর্বাসন নিয়ে তোমার কি মতামত? আহ পুনর্বাসনটা আসলে অবশ্যই দরকার। আর পুনর্বাসন নিয়ে আমার লাল সবুজ সোসাইটিও কাজ করতেছে, আমি যতদূর দেখলাম। কিন্তু আমার মনে হয় এর পাশাপাশি আমরা যদি এখানে যারা কৃষিকাজ করে তাদেরকে যদি স্বাবলম্বী করার জন্য একটা প্রজেক্ট রেডি করি। যেমন দেখা যায় বন্যার পর পর কিন্তু মাটিটা অনেক বেশি উর্বর হয়। তো আমরা যদি সামনে শীতকাল আছে, আমরা যদি শীতকালীন সবজির চারা অথবা বীজ তাদেরকে দিতে পারি, তারা দেখা যায় যে ১ থেকে ১.৫ মাসের পরিশ্রমের মাধ্যমেই তারা নিজেকে স্বাবলম্বী করতে পারবে। আর বন্যা পরবর্তী যদি মাটি অনেক বেশি উর্বর হয়, তা গাছের পিছনে আলাদা করে খরচটাও তাদের লাগবে না। আহ, আর এই পাশাপাশি আমরা হলো এখন বন্যার এবার পানিটা অনেক বেশি নোংরা ছিল, আমি সরাসরি যা প্রত্যক্ষ করেছি। উম, তো স্বাস্থ্যসেবা নিয়েও আমাদের একটু বেশি ফোকাস করা উচিত। কি ভাইয়া, আমরা অনেক ভারী ভারী ডিসকাশন করেছি। বন্যা যথেষ্ট সিরিয়াস একটি সিচুয়েশন।
তো আমার মনে হয় একটু পরিবেশ হালকা করা প্রয়োজন, আমাদের র্যাপিড ফায়ার সেশনটি করে নিই আমরা। হ্যাঁ, অবশ্যই। দর্শকদের আবারও বলে নিতে চাচ্ছি, লাইভটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ লাইভের শেষে আমাদের কথোপকথনের ভেতর থেকে কোনো একটি প্রশ্ন আমি দর্শকদের জন্য করব, এবং যিনি এই প্রশ্নের সঠিক উত্তর সবার আগে কমেন্ট করে জানাতে পারবেন তাকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে উপহার। আর কি উপহার তা জানতে হলে উত্তর দিন কুইজের। তো চলে যাচ্ছি র্যাপিড ফায়ারে। র্যাপিড ফায়ারে আমি তোমাকে বেশ কিছু প্রশ্ন করব, এবং 5 সেকেন্ড সময়ের মধ্যে তোমার আমাকে উত্তর দিয়ে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই। গেট সেট গো। র্যাপিড ফায়ারের প্রথম প্রশ্ন, যেহেতু ট্রাভেলিং পছন্দ করো, ট্রাভেলিং এর প্রশ্ন দিয়ে শুরু করছি আমরা। দেশের মধ্যে এতদিন যেসব জায়গা ঘুরেছো তার মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা কোনটি? পছন্দের জায়গা ছিল হলো কক্সবাজার আর বান্দরবান। সাগর পাহাড়ে বেশ সুন্দর মিশেল ভাইয়া তৈরি করেছেন। তো এর পরের প্রশ্ন, দেশের মধ্যে আর কোন জায়গায় নেক্সট যেতে চাও? আমার সাজেক ভ্যালিতে যাওয়ার প্ল্যান আছে। দেশের বাইরে কোন জায়গায় যেতে চাও? কাশ্মীর, কাশ্মীর যেতে হবে। সাগর নাকি পাহাড়? সাগর। পরের প্রশ্ন, তুমি যদি কোনো সুপার পাওয়ার পাওয়ার সুযোগ পাও, কি সুপার পাওয়ার চাইবে? আসলে আমি সুপার পাওয়ার চাই না, আমি সাদা মাটাই থাকতে চাই। দেশের যে কোনো একটি সমস্যা নিরসন করার ক্ষমতা যদি তোমাকে দেয়া হয়, কোন সমস্যা আগে নিরসন করবে? আহ, বর্তমানে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থাটা একটু চেঞ্জ করা উচিত। প্রিয় খাবার? নুডলস। প্রিয় মুভি? প্রিয় মুভি হলো থ্রিলার মুভিগুলো আমার অনেক পছন্দ। প্রিয় বই? সাদাত হোসেনের অর্ধবৃত্ত। প্রিয় লেখক? সাদাত হোসেন। প্রিয় লেখকের প্রিয় 3টি বই? আম, প্রিয় তিনটে বই বলতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, 3 শব্দে নিজেকে বর্ণনা করতে বললে কোন 3 শব্দ হবে? পরিশ্রমী, স্বনির্ভরশীল, আত্মবিশ্বাসী। তোমাকে যদি 1 মাসের জন্য কোনো জনমানবহীন দ্বীপে ছেড়ে দিয়ে আসি, আর তোমাকে অপশন দিয়ে এরকম যে যে কোনো 3টি জিনিস তুমি সাথে নিতে পারবে, কোন 3 জিনিস নিতে চাইবে? বই নিব, চা নিব, আর সাথে একটা চাপ। লাল সবুজ সোসাইটি থেকে এখন আমি তোমাকে 5 জনের নাম বলবো, একে একে 5 জনের নাম বলবো, প্রত্যেকের সম্পর্কে 1 লাইন করে তোমাকে বলতে হবে। জেরিন আপু। উনি একজন চমৎকার মানুষ। ওনার সাথে মানে বলে শেষ করা যাবে না। আপু অনেক ভালো মানুষ, অনেক মিশুক, অনেক পছন্দের মানুষ আমার। রাকিব ভাইয়া। রাকিব ভাইয়াও খুব পছন্দের, উনি খুব ব্যস্ত। উনি অনেক সুন্দর গাইডলাইন দেয়, ওনার কথাগুলো আমি শুনতে পছন্দ করি, একসাথে কাজ করতে চাই। অর্কিড ভাইয়া। আমার এই লিডারশিপের পিছনে সবচেয়ে বেশি গুরুত্ব অর্পিত ভাইয়ার, ওনার কাছ থেকে শেখা সবকিছু। তমা আপু। তামা আপু তো গ্রেট লিডার, তামা আপু পাম দিতেছি না, আসলে আপনি গ্রেট লিডার। তাহসিন ভাইয়া। উনি তো অনেক বড় লিডার। মানে যে কোনো সমস্যাতেই আমাকে গাইডলাইন দেয়। অনেক কেয়ার করে, অনেক মিশুক ভাইয়া, অনেক পছন্দের একজন মানুষ। তোমার কোন দিকটি নিয়ে তুমি সবচেয়ে বেশি খুশি? আমি আমার যেটা খুশি সেটা হলো যে আমি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারি। তোমার কোন দিকটি নিয়ে তুমি অখুশি? হঠাৎ রেগে যাওয়া, রাগটা নিয়ন্ত্রণ করতে পারি না হঠাৎ করে। তুমি যদি কোনো সিনেমা বানাও, কি হবে সেই সিনেমার নাম? পরিবেশে মানব। গুগলের লাস্ট সার্চ কি ছিল? ইউনিসেফ সম্পর্কে। ইউনিসেফ সম্পর্কে। যদি আজ থেকে 10 বছর আগের তোফাজ্জলকে কোনো মেসেজ দিতে হয়, কি হবে সেই মেসেজ? মেসেজটা হবে যে তোমার বেছে নেওয়া পথগুলো অনেক সুন্দর ছিল। শেষ হয়ে গেল আমাদের র্যাপিড ফায়ার। এবার আবার একটু কমেন্ট বক্সে ফিরে যাচ্ছি আমরা। কমেন্ট বক্সে রোকেয়া রোকেয়া আমানাপুলি শুনতে চেয়েছেন, ভাইয়া লাল সবুজ নারায়ণগঞ্জ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? লাল সবুজ নারায়ণগঞ্জে এখন আহ, একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা পরিস্থিতিটা স্বাভাবিক করতে চাই। নারায়ণগঞ্জে আমরা হলো আমরাই প্রথম ট্রাফিকের একটা কাজ শুরু করি, তারপর থেকে অনেকে অ্যাড হয় আমাদের সাথে।
এরকম আমিও একটু ইউনিক কিছু কার্যক্রম আনতে চাই নারায়ণগঞ্জকে, মাধ্যমে আমরা লাল সবুজ সোসাইটিকে পরিচিত করতে চাই সারা বিশ্বে। আমাদের সঙ্গে এখন লাইভটি দেখছেন মন্দিরা সরকার, আফিফা শেখ আপু, রোজমিতি উইলি, আবু সিয়াম, আফরোজা সুরভি, এমডি আকাশ, প্রথম মোস্তফা সহ আরো অনেকে। ইফতেখার হোসেন আলিফ ভাইয়া লিখেছেন, ভাইউ ঠুস, এরপর একটা বম ব্লাস্ট হয়ে গেল। ভাইয়ের কাছে আমি কমেন্টের মানেটা আসলে জানতে চাচ্ছি, আমি অনেক আগ্রহী এটা জানার জন্য যে ভাইউ ঠুসের মানে কি আসলে। এরপর একটা বম ব্লাস্ট হয়ে গেল, এরকম সহিংসতার মানে কি? তো সহিংসতা চলে ও যাচ্ছি। ও জি হলো ভাইয়া। ও হলো সবসময় লাফাই, তো এই জন্য খালি বোম ব্লাস্ট করে লাফায় লাফায়। ভাইয়া কি সহিংসতা প্রেমী একটু? না না না। তো তোফাজুল ভাইয়া, লাল সবুজ সোসাইটির সঙ্গে এতদিন থাকার পরে লাল সবুজ সোসাইটিতে কোনো মজার স্মৃতি তৈরি হয়েছে যেটা আমাদের সঙ্গে শেয়ার করতে চাও? মজার স্মৃতিটা হয় হলো আমি যখন লাল সবুজ জয়েন করি তখনই, মানে করোনার মাঝবর্তী সময়ে। তখন হলো আমাদের যে প্রেসিডেন্ট ছিল আকি আপু, তার বিয়ে। তা তার বিয়ের জন্য আমরা যাই হলো রংপুরে। তো রংপুরে যখন আমরা যাই আপুর বিয়ের শেষ দিন, তখন হয়ে গেল কঠোর লকডাউন, মানে গাড়ি ঘোড়া সব বন্ধ। তখন তো রংপুরে থাকা হয়ে যায় 20 দিন, মানে 2 দিনের দাওয়াত, থাকলাম 20 দিন। তারপর হলো রংপুরে যারা ভলান্টিয়ার আছে তাদের সাথে রংপুরে অনেকগুলো কার্যক্রম করেছি। অনেক ভালো লেগেছে তখন, মানে জয়েন করার পর পরই প্রায় 2-3 মাস পর। তো দেখা যায় তুমি তো নারায়ণগঞ্জের মানুষ, তো বলা যায় ঠিক ঢাকার কাছাকাছি, মানে বাংলাদেশের একদম মাঝখানে থাকছো, সেখান থেকে উত্তরাঞ্চলে 20 দিন থাকার অনুভূতি কি? অনুভূতি বলতে মানে উত্তরাঞ্চলের মানুষগুলো অনেক বেশি মিশুক, আর তাদের আত্মীয়তা অনেক বেশি সুন্দর। মানে আমি যে 20 দিন থেকেছি আমার মনে হয় না যে আমি অপরিচিত কারোর সাথে মিশেছি। রংপুরের তখনকার যে ভলান্টিয়াররা ছিল তারা অনেক বেশি মিশুক ছিল। জীবনে তো অনেক উপদেশ পেয়েছো, অনেকের কাছ থেকে অনেক উপদেশ পেয়েছো, তো সেখান থেকে যদি কোনো একটি উপদেশের কথা বলতে হয়, যে যে উপদেশ এখনো তোমার মাথায় রয়ে গেছে এবং জীবনের প্রতি মুহূর্তে তোমার কাজে লাগে, সেই উপদেশটি কি? উপদেশ ছিল আমার সবসময় আত্মবিশ্বাসী থাকো। সবসময় আত্মবিশ্বাসের সঙ্গে এই জন্য সব কাজ করে গিয়েছো। হ্যাঁ হ্যাঁ। তো লাল সবুজের সঙ্গে মজার স্মৃতি শুনলাম, এবার লাল সবুজ বাদে কোনো একটি স্মৃতি শুনতে চাচ্ছি। পুরো জীবন তো অনেক বছরের জীবন, তো এই পুরো জীবন থেকে কোনো ছোট্ট ঘটনা যা তুমি শেয়ার করতে চাও আমাদের সঙ্গে। আহ, আচ্ছা, সেটাও হলো আমার ক্লাস 9-এর আরেকটা ঘটনা। তখন মানে আমি নিউ অ্যাডমিশন নিই ক্লাস 9-এ। তখন হলো আমাদের স্কাউটের একটা ক্যাম্প পড়ে। তা আমার তখনই হলো নারায়ণগঞ্জের বাইরে কোথাও ক্যাম্প করা প্রথমবার। ছোট ছিলাম, ভয় পেতাম, কিন্তু ভয় পেতে যে আমরা হলো ভয় দেখিয়েছি অন্যদেরকে, এটা আমার ভালো লেগেছে। মানে রাতের বেলা আমাদের এখান থেকে এখান থেকে হলো আহ, মানে তখন আমাদের প্রথম এক্সপিরিয়েন্স হলো তাঁবুতে থাকা। তো আমরা হলো ঘুমিয়ে গিয়েছিলাম। তখন রাত 12টা বাজে আমাদের তাঁবু এসেছে। তখন ঘুম ঘুম চোখে তাঁবু নিয়ে আসা, তাঁবু বাঁধতে বাঁধতে আমরা পড়ে যাচ্ছিলাম ঘুমে, এরকম অবস্থা হয়েছে। তারপর রাতে যখন আমরা তাঁবুতে থাকতাম, মানে রাত থেকে ঘুমাতে পারতাম না ভয়ে। আশেপাশে শেয়াল ডাকতেছে, আহ, তারপর এই পাশে লাইট জ্বলতেছে হঠাৎ করে। মানে খুব ভয়ের আর খুব স্মৃতিময় একটা এক্সপিরিয়েন্স ছিল তখন। ভাইয়া তাহলে ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চারের সঙ্গে জড়িত, যেখানে যাচ্ছেন একটা করে অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ক্লাস 9 থেকে অ্যাডভেঞ্চারের সাথে সাথে এই এখন পর্যন্ত। রোকে আমার আপু লিখেছেন, ওহো ভাইয়া সেই ক্লাস 9-এই আটকে আছে। ক্লাস 9-এ এত স্মৃতি কেন? ক্লাস 9-এ এত দুরন্তপনা কেন? আহ, মানে ক্লাস 9-এ দুরন্ত পড়ার কারণ হলো যে ক্লাস 9 থেকে আমি হলো আলাদা হয়ে যাই আমাদের বন্ধুদের থেকে। কারণ আমি এতদিন আমাদের এলাকায় একটা স্কুলে পড়তাম। 9 থেকে হলো আমি আবার নারায়ণগঞ্জ সিটিতে মুভ করি। তখন থেকে আমার অ্যাডভেঞ্চার শুরু, আলাদা হয়ে গেছি তখন। নতুন বন্ধু, নতুন অ্যাডভেঞ্চার, সবকিছু মিলিয়ে। জি ভাই, আমাদের লাইভ প্রায় শেষের দিকে, আমি এখনই কুইজটি বলে দিতে চাচ্ছি সবার আগে। ভাইয়া নিজের জীবনের থেকে আমাদের বেশ কিছু কথা শেয়ার করেছেন র্যাপিড ফায়ারে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে দেশের বাইরে কোন জায়গায় তিনি যেতে চান। তো আজকের কুইজটি হচ্ছে, ভাইয়া দেশের বাইরে কোন জায়গায় নেক্সট ঘুরতে যেতে চান বলে জানিয়েছেন। প্রশ্নের উত্তর যে সবার আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন, তাকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হবে। আর শেষ
কিছু কমেন্ট আছে আমাদের সাথে। অনিক কুমার দাস ভাইয়া লিখেছেন বিগ ফ্যান ভাই। আর রোকে আমান আপু রিকোয়েস্ট করেছেন একটি কমেন্ট পড়ার জন্য। কমেন্টটা হচ্ছে রংপুরে মেয়ে দেখবে কিনা ভাইয়ার জন্য। মেয়ে দেখার প্রয়োজন নেই, আর যে আসার এমনিতেই আসবে। ঠিক আছে। ভাইয়া আশা করি রোকে আপু উত্তর পেয়ে গিয়েছেন, ভাইয়া লাইভেই উত্তরটি দিয়ে দিয়েছেন। তো আজকে লাইভটি এখানেই শেষ করতে হচ্ছে আমাকে, শেষ হলেও শেষ নয়। আর তোফাজুল ভাইয়াকে অনেক ধন্যবাদ, এতক্ষণ তার সঙ্গে অনেক ভালো সময় কেটেছে। আশা করছি সামনে হয়তো বা কখনো সামনাসামনি দেখা হয়ে যাবে, একসাথে স্বেচ্ছাসেবী কাজ করার সুযোগ হবে আমাদের। তোফাজুল ভাইয়া, শেষ কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও এখন তুমি? আহ, একটা কথাই বলতে চাই যে আমার সেই উপদেশটাই, আত্মবিশ্বাসী থাকো, আর কোনো ভুল হলে পরামর্শ নাও। পরামর্শ নিয়ে কাজ করলে কেউ ছোট হয় না, বড় হয়। ভুল হলে ভুলগুলো স্বীকার করতে হবে, আত্মবিশ্বাসী থাকতে হবে, অনেক কাজ করতে হবে। ধন্যবাদ ভাইয়া, তোফাজুল ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে তোফাজুল ভাইয়ের সঙ্গে আমাদের বেশ সুন্দর সময় কেটেছে। আজকের লাইফটি এখানে শেষ হলেও তাকিয়ার সাথে 30 মিনিট কিন্তু শেষ হচ্ছে না। একদিন পর আমি আবার ফিরে আসবো আপনাদের নতুন কোনো প্রিয় মুখকে সাথে নিয়ে, তার গল্প শোনার জন্য। আর আজকে দর্শক যারা আমাদের সঙ্গে এতক্ষণ লাইভটি দেখছিলেন, সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী লাইভের অপেক্ষায় থাকুন। আর কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন পরবর্তী লাইভে আপনারা কাকে তাকিয়ার সাথে 30 মিনিটে অতিথি হিসেবে দেখতে চান। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।